আজ আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বীর বিডিআর সৈন্যদের সাথে কাপুরুষ বিএসএফের পরাজয় সম্পর্কে। এ যুদ্ধে কাপুরুষ বিএসএফের শোচনীয় পরাজয় সম্পর্কে। যে যুদ্ধে বাংলাদেশের বিডিআরের সৈন্য মারা যায় মাত্র 3 জন, বিপরীতে ভারতীয় বিএসএফের নিহত হয় 178 জন সদস্য। এ যুদ্ধ সংগঠিত হয় 2001 সালে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটার পর থেকে ভারতের বিএসএফ বাংলাদেশের পদুয়া সীমান্ত এলাকায় নানা রকম অবৈধ কর্মকাণ্ড চালাতে থাকে। আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি অনুযায়ী রাস্তা বানানোর অধিকার না থাকা সত্ত্বেও তারা তা অগ্রাহ্য করে সীমান্তে রাস্তা বানানো শুরু করে এবং বাংলাদেশকে পদুয়ার সাথে সংযুক্ত করে। পরবর্তীতে রাতের আধারে বাংলাদেশের পদুয়া সীমান্ত বিএসএফ দখল করে এবং অস্থায়ী ক্যাম্প তৈরি করে। বিডিআরের প্রতিবাদ সত্ত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দখলদারি বন্ধ করেনি। পতাকা বৈঠকের প্রস্তাব করা হলেও তারা তা ফিরিয়ে দেয়। বিএসএফের এই অবাধ্যতার দাঁতভাঙা জবাব দিতে বিডিআর অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় বিএসএফ ক্যাম্পে। তারা প্রতিজ্ঞা করে বাংলাদেশের পদুয়া সীমান্তকে ভারতের দখলমুক্ত করার। এজন্য 2001 সালের 15ই এপ্রিল বিডিআরের তৎকালীন মহাপরিচালকের আদেশে পদুয়ায় থাকা বিএসএফ ক্যাম্পে অভিযান চালানোয় অংশ নেয় 400 জন বিডিআর সদস্য। বিডিআর মাত্র 6টা গুলি ফায়ার করার পরপরই সবাই আত্মসমর্পণ করে এবং বিডিআর ক্যাম্পটিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই ঘটনার পর বিএসএফ পাল্টা আক্রমণের জন্য পদুয়া থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে প্রবেশ করে অস্ত্রসহ বিডিআর ঘাঁটিতে আক্রমণের পরিকল্পনা করে। এ কারণে প্রায় 500 বিএসএফ আসামের গৌহাটি থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র এনে বাংলাদেশের বড়াইবাড়ি সীমান্তে হামলার প্রস্তুতি নিতে থাকে। 18ই এপ্রিল সাইফুল ইসলাম নামের এক কৃষক ভোররাতে সেচ দিতে গিয়ে দেখে ভারতের বিএসএফ বিভিন্ন ভারী অস্ত্র এবং বিপুল সৈন্য নিয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছে। ভোরের আলো ফোটার আগেই বিডিআরের বড়াইবাড়ি ক্যাম্প দখলে নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। একজন ভারতীয় বিএসএফ সদস্য সাইফুলকে হিন্দি ভাষায় ক্যাম্পের অবস্থান জানতে চাইলে সাইফুল বুদ্ধি করে বিডিআর ক্যাম্পের মতো দেখতে আরেকটি বাড়ি দেখিয়ে দেয়। গর্ধব বিএসএফগুলো সেই বাড়িটিকেই বিডিআর ক্যাম্প ভেবে সেদিকে অগ্রসর হতে থাকে। সুযোগ পেয়ে সাইফুল ছুটে যায় বিডিআর ক্যাম্পে এবং বিডিআরদের বিষয়টি অবগত করে। বিডিআর সদস্যরা প্রথমেই গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয় এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মোকাবেলা করার প্রস্তুতি নেয়। সে সময় ক্যাম্পটিতে বিডিআরের সৈন্য ছিল মাত্র 11 জন। অপরদিকে বিএসএফের সৈন্য সংখ্যা ছিল প্রায় 500। বিএসএফের সদস্যরা সাইফুলের দেখানো বিডিআর ক্যাম্পের মতো দেখতে বাড়িটিকে ঘিরে ফেলে এবং বিডিআর ক্যাম্প মনে করে এলোপাথাড়ি গুলি করতে থাকে। এরপর বিএসএফ ভিতরে গিয়ে কোনো বিডিআর সৈন্যকে না দেখে ধরেই নেয় তাদের ভয়ে বিডিআর সৈন্যরা পালিয়েছে। এরপর তারা গ্রামে লুটপাট শুরু করলে বিডিআর সৈন্যরা চারদিক থেকে গুলি করা শুরু করে। এ সময় বিডিআর গেরিলা পদ্ধতিতে আক্রমণ করে। বিএসএফরা বিডিআর ক্যাম্পের দিকে এগিয়ে যেতে চাইলে বিডিআররা মেশিন গান দিয়ে গুলি করতে থাকে। বিভিন্ন দিক থেকে গুলি ছুটতে শুরু করায় বিএসএফ সৈন্যরা ধরে নেয় বিডিআর প্রচুর সৈন্য নিয়ে তাদেরকে 3 দিক থেকে ঘিরে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই বিএসএফ মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং চারদিকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এ সময় বিডিআরের 3 জন সদস্য নিহত হয়। এরপর গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে পার্শ্ববর্তী ক্যাম্প থেকে আরও 6 জন বিডিআর বড়াইবাড়ি সীমান্তে আসে এবং যুদ্ধে অংশ নেয়। পরবর্তীতে আক্রমণকে জোরদার করতে বিডিআর সদর দপ্তরের নির্দেশে ময়মনসিংহ, রংপুর, কুড়িগ্রাম এবং জামালপুর থেকে অতিরিক্ত বিডিআর সৈন্য বড়াইবাড়ি আসে। এর ফলে ভীতু বিএসএফ কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় কাপুরুষগুলো গ্রামের 86টি বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। বিডিআর আগে থেকেই মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কেউ মারা যায়নি। এই যুদ্ধে বিএসএফের 178 জন সৈন্য নিহত হয়। ভারতের কাছে হস্তান্তর করা হয় ধানক্ষেতে পড়ে থাকা 16 জন বিএসএফ সৈন্যের মৃতদেহ। যুদ্ধ চলাকালীন সময়ে বাকি সৈন্যের লাশ সরিয়ে নিয়ে যায়
ভারত 16 জন সৈন্য মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে। বিভিন্ন মিডিয়া দাবি করে ভারত 16 জন নিহত হওয়ার বিষয়টি প্রকাশ করলেও প্রকৃতপক্ষে বিএসএফের মারা যায় শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএসএফ তাদের অনেক সৈন্যের লাশ যুদ্ধের সময়ই টেনে নিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ সরকার বড়াইভারী যুদ্ধকে স্মরণীয় করে রাখতে পরিত্যক্ত বাড়িটিতে বিএসএফের গুলির চিহ্ন সংরক্ষণ করে। এছাড়া 3 জন নিহত বিডিআর সৈন্যের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। পরবর্তীতে দিল্লি ও ঢাকার মধ্যস্থতায় এ বিষয়টির সমাধান করা হয় এবং যুদ্ধের সমাপ্তি ঘটে। ভারতের মিডিয়া যে তাদের সেনাবাহিনী নিয়ে বিশাল গর্ব করে, যদি আপনি বাস্তবতার নিরিখে বিবেচনা করেন তবে দেখবেন আসলে এরা তলাবিহীন ঝুড়ির মতো। প্রতিনিয়ত চীন এবং পাকিস্তান এদেরকে বাম্বু দেয়। সবশেষে কিছু কথা। বছরের পর বছর ভারত আমাদের উপর রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক যে আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতিবাদ স্বরূপ এদেশের মানুষ ভারতীয় পণ্য বয়কট করেছে। আপনিও এই বয়কট আন্দোলনে অংশগ্রহণ করে একজন প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকা পালন করতে পারেন। ভারতের নদী আগ্রাসনের ফলে দিনের পর দিন পানিশূন্য হয়ে যাচ্ছে নদী, আবার বর্ষাকালে বাঁধ খুলে দেওয়ায় ডুবে যাচ্ছে জেলার পর জেলা। ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখ লাখ মানুষ ও কোটি কোটি টাকার সম্পদ। ভারতীয় পণ্যের বিকল্প দেশীয় পণ্য ব্যবহার করে দেশীয় শিল্পের বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারেন। ভারতীয় পণ্যের বিকল্প বাংলাদেশি পণ্য সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখে আসতে পারেন।